আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত। প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা নিবেদন। পহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি। যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত, বলছে পাকিস্তান। বিএনপির সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। বাংলাদেশে স্থিতিশীলতা চায় চীন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার পক্ষে জামায়াত। ভোটের সংখ্যানুপাতে সংসদে আসনের দাবি। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম। মেধাস্বত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিত হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার। উৎপাদিত ফল ফসল যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। শোক, শ্রদ্ধা, ভালোবাসায় শেষ বিদায় নিলেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা জানানোর পর তাকে ইটালির রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়েছে। গত 100 বছরের মধ্যে এই প্রথম ভ্যাটিকানের বাইরে কোনো পোপকে সমাহিত করা হলো। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ 170টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেন। সুব্রত গাইন জানাচ্ছেন। পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে ভ্যাটিকানে সমবেত হন 2.5 লাখেরও বেশি মানুষ। অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ বিশ্ব নেতারা। অনুষ্ঠান পরিচালনাকারী কার্ডিনাল জিওভানি বাতিস্তা রে বলেন, মানুষের হৃদয়ে ছুঁতে চেয়েছিলেন পোপ ফ্রান্সিস। মানুষ মানুষে দেওয়াল নয়, সেতুবন্ধন তৈরি করতে চেয়েছিলেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর পোপ ফ্রান্সিসকে তার শেষ ইচ্ছা অনুযায়ী ভ্যাটিকানের বাইরে রোমের সান্তা মারিয়া ম্যাগিওরের গির্জায় সমাহিত করা হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠানের ব্যয়ও সীমিত রাখা হয় তার চাওয়া অনুযায়ী। ফ্রান্সিস তার উইলে লিখে গেছেন, সমাধি মাটির নিচে হবে, কোনো অলঙ্করণ ছাড়া বেশ সাধারণভাবেই। সমাধিস্তম্ভে কেবল একটি লেখাই থাকবে, ফ্রান্সিস কাজ। এর আগে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহবাহী কফিনটি 3 দিনের জন্য রাখা হয়। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ঘিরে ভ্যাটিকান সিটি ও রোমে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। ঘোষণা করা হয় নো ফ্লাই জোন, প্রস্তুত ছিল যুদ্ধ বিমান। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ভ্যাটিকানে 9 দিনের শোক চলছে। শোক শেষে পরবর্তী পোপ নির্বাচন করতে ভ্যাটিকানে গোপন বৈঠক করবেন সারা বিশ্ব থেকে যোগ দেওয়া কার্ডিনালরা। সুব্রত গাইন, চ্যানেল আই। বিশ্ব নেতাদের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায় অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান স্থলে পৌঁছলে ভ্যাটিকান সিটির পক্ষ থেকে প্রফেসর ইউনুসকে স্বাগত জানানো হয়। সদ্য প্রয়াত রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পোপ ফ্রান্সিস বিশ্বজুড়ে প্রান্তিক মানুষের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাজ এবং 30 ওয়ার্ককে তার দৃষ্টিভঙ্গির একজন বড় ভক্ত ছিলেন। 2006 সালে অধ্যাপক ইউনুস নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ভ্যাটিকান সিটি যৌথ 30 ইনিশিয়েটিভ চালু করে।
ইটালির রোমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লোপেটকেন। শনিবার রোমের একটি হোটেলে প্রধান উপদেষ্টার অবস্থানস্থলে সাক্ষাৎ করেন তিনি। সে সময় তারা পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা শনিবার ভ্যাটিকান সিটি সেন্ট পিটার স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন। এই অনুষ্ঠানের আগে ও পরে প্রধান উপদেষ্টার বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এর মধ্যে ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোতলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লায়েন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সহ অন্যরা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভারত এই হামলার জন্য কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। কাশ্মীরের 2 সন্দেহভাজনের বাড়ি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার দায়িত্ব নেবে না যুক্তরাষ্ট্র। 2 দেশকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। নিজ নিজ নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এনডিটিভি বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে গুলি চালায়। লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলি বর্ষণের কথা জানিয়েছেন পাকিস্তানি সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি। পর্যটকদের ওপর হামলার ঘটনায় 2 সন্দেহভাজনের বাড়ি শুক্রবার বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 3 সন্দেহভাজনের স্কেচ সহ পোস্টার প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সেই সঙ্গে কাশ্মীরের নিরাপত্তায় গাফেলতির কথা স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে থাকা সকল পাকিস্তানিকে খুঁজে বের করে তাড়িয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে যুক্ত করতে ভারতের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের সিনেট। ভারতের এমন প্রচেষ্টাকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র। 2 দেশ নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত পেং জিওবিন 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা পেং জিওবিং 2 দেশের 2 রাজনৈতিক দলের আলোচনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, চায়না সবসময়ই বাংলাদেশের স্থিতিশীলতা চায়। চীনা প্রতিনিধি দলের সাথে দেশের নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানান বিএনপি মহাসচিব। আমাদের চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের 2 পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। একটু ভালো করে জানেন যে চাইনিজ কমিউনিস্ট পার্টি বা চায়না তারা অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না, তবে তারা জেনেছে যে নির্বাচনের পরিস্থিতি কী, দেশের বর্তমান পরিস্থিতি কী। আমরা সেটাকে তাদেরকে ব্রিফ করি। We are briefed by Honorable Secretary about PMP's viewpoint for the election. Do you have any suggestion for? No. It's your business, and it's decided by people of Bangladesh.
নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় প্রয়োজন সরকারকে জামায়াতে ইসলামী সেই সময় দিতে চায় বলে জানিয়েছেন দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে মত দিয়েছেন তারা। জানাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। দেশের সংস্কারের নানা ইস্যুতে আলোচনার জন্য জামাতে ইসলামী সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় বসে। 10 সদস্যের প্রতিনিধি দল সকাল 10:30 থেকে বিকেল 5:15 পর্যন্ত দীর্ঘ প্রায় 7 ঘণ্টা আলোচনার পর ব্রিফ করে। দলের নায়েবে আমির জানান, সংবিধান, নির্বাচন এবং জনপ্রশাসন বিষয়ে তারা আলোচনা করেছেন। ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাবের কয়েকটি বিষয়ের সাথে একমত হয়েছে দলটি। প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। সারা দেশেই একসাথে ইলেকশন হবে, কোনো মার্কার ভিত্তিতে বা কোনো দলের ভিত্তিতে, এবং সারা দেশে যে দল যে পরিমাণ ভোট পাবে সেই পরিমাণের প্রপোর্শনেটলি পার্লামেন্টে আসন নির্ধারিত হবে। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি চায় না জামাত। নির্বাচনে প্রাপ্ত ভোটের সমানুপাতে রাজনৈতিক দলগুলো সংসদে আসনের সুপারিশ করেছে জামাত। আমরা কোনো রাষ্ট্রের রক্তচক্ষুকে ভয় করি না এবং ক্রেডিবল এবং সাস্টেনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত অঙ্গীকারবদ্ধ। সকালে আলোচনায় বসার আগে গণমাধ্যমের সাথে মতবিনিময় করে দলটি সংস্কারের জন্য সময় প্রয়োজন বলে মন্তব্য করে। জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, কমিশন জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। যেন এই সুযোগ কোনো অবস্থাতে হাতছাড়া হয়ে না যায়, যেন এই সুযোগকে কেন্দ্র করে আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে পারি যেখানে কোনো অবস্থাতেই কাউকে নিপীড়নের মুখে পড়তে না হয়। সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরির কথাও বলেন ঐক্যমত কমিশনের সহসভাপতি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মিরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। বিক্ষোভে এনসিবির মিরপুর জোনের নেতাকর্মী ও জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন। শেখ হাসিনার বিচার চেয়ে তারা বলেন, সংস্কার প্রক্রিয়া বিঘ্ন করতে একটি দল কেবল নির্বাচনের দাবি জানাচ্ছে। বাংলাদেশের চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। রাজধানীতে এক সেমিনারে আনুষ্ঠানিকভাবে ওই সম্মাননা তুলে দেওয়া হয়। এনামুল কবির রূপম জানাচ্ছেন। বিশ্ব মেধা সম্পদ দিবস উপলক্ষে বাংলাদেশ কপিরাইট অফিসের আয়োজনে আইপি অ্যান্ড মিউজিক ফিল দ্য বিট অফ আইপি শীর্ষক সেমিনার। মূল প্রবন্ধ পড়েন কপিরাইট বোর্ডের সদস্য মোহাম্মদ মঞ্জুরুর রহমান। বিজ্ঞান, সাহিত্য অথবা শিল্পকলা ভিত্তিক সৃজনশীল কাজের থেকে যে নৈতিক ও বৈশ্বিক স্বার্থের উদ্ভব হতে পারে তা রক্ষা করার অধিকার রয়েছে প্রত্যেকের। আলোচনায় অংশ নেন চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন ক্ষেত্রে স্বনামধন্য ব্যক্তিরা। নিজেদের সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করে সেটা সমাধান করতে চাই। আমি যেটা ফিল করি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম তৈরি করা দরকার বিভিন্ন ক্ষেত্রে, যাতে করে আমার অফিসে যারা কাজ করেন তারা স্টেপ বাই স্টেপ কী করতে হবে তারা যেমন সুষ্ঠুভাবে করতে পারবেন। আমার যারা বেনিফিশিয়ারি আছেন অন্য এন্ডে তারা তখন জানবেন যে আমার আসলে এই পথ হয়ে যাইতে হবে। অনুষ্ঠানে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে 4 গুণীজন ও 2টি প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ সম্মাননা পায় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দেশে টেকসই চামড়া শিল্প গড়ে তুলতে পরিবেশ বান্ধব শিল্পায়ন ও শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নের সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। বিশ্ব চামড়া দিবসে সাভারে গোলটেবিল বৈঠকে কারখানাগুলোর পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্য শোধনাগার বা সিইটিপি বাড়াতে সরকারের আরও কর্মপরিকল্পনা ও কার্যকর উদ্যোগের তাগিদ দেন বক্তারা। সৈয়দ অদিত জানাচ্ছেন। চামড়া শিল্পে রয়েছে বিপুল সম্ভাবনা, কিন্তু সুষ্ঠু পরিকল্পনা ও কিছু ট্যানারি মালিকের সিদ্ধান্তহীনতার কারণে এই শিল্পে সদ্ব্যবহার করা যাচ্ছে না। পরিকল্পিত সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকায় ঘটছে ভয়াবহ পরিবেশ দূষণ। এই শিল্পের সাথে জড়িত অনেকে চামড়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।
এরই অংশ হিসাবে বাংলাদেশ লিডার বিয়ন্ড দ্য সারফেস শীর্ষক গোলটেবিল বৈঠক। ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য ব্যবহার বন্ধের পাশাপাশি এই শিল্পে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সচেতনতা তৈরিতে বিভিন্ন পরামর্শ উঠে আসে আলোচনায়। আমাদের চ্যালেঞ্জ হলো আমাদের মার্কেটিং। আমরা প্রত্যেকটা ট্যানারি এখনো এজেন্টের উপরে নির্ভর করি, আমাদের স্মার্ট মার্কেটিংটা নাই। আমাদের বাংলাদেশে যে যাই বলুক, আমাদের স্মার্ট মার্কেটিংটা নাই। আমাদের বাংলাদেশের ট্যানারি মালিকদের স্মার্ট মার্কেটিং সিস্টেম দরকার। উই আর ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন দ্য এজেন্ট। স্মার্ট মার্কেটিং সিস্টেম চালু হলে চামড়া শিল্পে অস্থিরতা কমবে বলে আশা করছেন বক্তারা। ট্যানারি এখানে শিফট হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রতি বছরই যদি অ্যারাউন্ড 90,000 মেট্রিক টন করে যদি আমার সলিড ওয়েস্ট ডাম্পিং ইয়ার্ডে পড়ে, তাহলে সবচেয়ে বড় যে জিনিসটা হয় যে 4 থেকে 5 বছর আপনি হিসাব করে দেখেন যে এখানে আমরা 5 লক্ষ থেকে 6 লক্ষ মেট্রিক টন সলিড ওয়েস্ট পড়ে আছে। আমি সবসময় বলি এটা হচ্ছে গোল্ড, এখান থেকে মানি জেনারেট করার অপার সম্ভাবনা আছে। পর্যাপ্ত পরিমাণ লবণ সরবরাহ হলে চামড়ার পচন রোধ সম্ভব জানিয়েছেন বিটিএ চেয়ারম্যান। এই যে লবণ সময় মতো আমরা প্রপার কিউরিং না করার কারণে কিন্তু আপনার প্রচুর চামড়া নষ্ট হচ্ছে। আর একটা হলো ল্যাম্প ডিজিজ, যেটা করোনা বলে, সেটা একটা বড় প্রভাব আপনার বাংলাদেশের চামড়ায় পড়েছে। আপনার এটা হলো আমাদের যে লাইভস্টক মিনিস্ট্রি, তাদের অবহেলা, তাদের দুর্বলতার কারণে তারা সঠিক সময়ে আপনার টিকা আপনার পশুগুলোতে দেয় না, বিদায় কিন্তু আপনার এই ডিজিজটা রেস করেছে। আর এইটার কারণে কিন্তু কোনো গ্রেডেই আপনার এই চামড়াটা আমরা ব্যবহার করতে পারি না। 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত দেশে চামড়াজাত পণ্যের রাজস্ব কমেছে প্রায় 16 কোটি মার্কিন ডলার। সৈয়দ অদিত, হেমায়তপুর, সাভার। দেশের অনেক পর্যটন কেন্দ্র অতিথিদের নিরাপদ ও সতেজ খাদ্য পরিবেশন করতে গ্রহণ করছে কৃষি উদ্যোগ। একই সঙ্গে গড়ে উঠছে এগ্রো ট্যুরিজম। হবিগঞ্জের দি প্যালেস তাদের প্রাঙ্গণে গড়ে তুলেছে আধুনিক জৈব কৃষি খামার। বিস্তারিত শাইখ সিরাজের রিপোর্টে। সবুজ পাহাড় ঘেরাই নিসর্গের মাঝে সুসজ্জিত চাষাবাদ। এখানে বছর জুড়ে ফলছে মৌসুমী শাকসবজি। শুধু শাকসবজি নয়, আয়োজনটি রীতিমতো সমন্বিত খামারের। স্ট্রবেরি আছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁপে, বেগুন, স্টেপ বাই স্টেপ করি, একটা শেষ হওয়ার পরে যাতে আরেকটা পাওয়া যায়। এবার কি পরিমাণ লাউ পেলেন? প্রায় 300-400 কেজির মতন অলরেডি দেওয়া হয়ে গেছে। স্প্রিং অনিয়ন, চেরি টমেটো, লেটুস, কয়েকটা জাতের লেটুস আছে। মিক্স কালচার করি, রুই, কাতল, মৃগেল, কালবাউস। সংশ্লিষ্টরা বলছেন পর্যটকদের কথা চিন্তা করেই এই কৃষি উদ্যোগ। শুরুটা হয়েছিল খুব ছোট পরিসরে। আমাদের তখন থেকেই প্ল্যান ছিল যে এত বড় জায়গা আমরা একদম ফ্রেশ সবজি করব। প্যালেসে গেস্ট থাকবে, উনি একদম ক্ষেতের থেকে ফ্রেশ সবজিটা কিনে বাসায় চলে আসবে। এখানকার ফল ফসল সরাসরি চলে যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। এটার মধ্যে লেটুস, কুকুম্বার, ফিশ সালাদ, এখানে আছে পটেটো সালাদ। এই ক্যাপসিকামটা আমাদের গার্ডেনে, এই ব্রোকলিটা আমাদের, এই পাইনাপেলটাও আমাদের। এই আধুনিক কৃষি খামারে কাজ করছেন স্থানীয় কৃষি শ্রমিকেরা। তাদের বিবেচনায় স্থানীয় অর্থনীতির জন্য এই উদ্যোগগুলো রাখছে বড় অবদান। নিরাপদ খাদ্যের তাগিদ, কৃষিভিত্তিক বাণিজ্যের সম্ভাবনা এবং অ্যাগ্রো ট্যুরিজম, তারই একটি রূপ এটি। বিশ্ব কৃষি যেদিকে এগোচ্ছে, বাংলাদেশের বিভিন্ন সংস্থা এই জাতীয় চিন্তাগুলোকে মাথায় রেখে তারাও বিশ্ব কৃষির সাথে যুক্ত হওয়ার একটা প্রক্রিয়া চলছে। হবিগঞ্জের প্যালেস থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস আমাদের পরবর্তী অংশে। এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা হবে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক সেমিনারে তিনি আরও বলেন, জমে থাকা বকেয়া শোধ করা হয়েছে, এতে আগামী বছর ভর্তুকি বাড়বে না। সেমিনারে বক্তারা উৎপাদন বাড়াতে বেশি বেশি গ্যাস অনুসন্ধান বাড়ানোর তাগিদ দেন। সীমিত রাখতে চেষ্টা করব। আমরা কিন্তু আমাদের যে প্রজেকশনে আছে সেটা 18,000, তা আমরা বাড়তি এলএনজি আনার চেষ্টা করছি। তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না,
কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণের পর আগুনে 4 জন নিহত ও আহত কয়েকশো মানুষ। দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলায় দুর্ঘটনা বলে প্রাথমিক তথ্য। বিরতির পর আমন্ত্রণ আরো একবার। ভারতের সাথে গোলামির নয়, সম্পর্ক হবে ন্যায্যতার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। শনিবার দুপুরে পঞ্চগড় শেরি বাংলা পার্কের মুক্তমঞ্চে জনসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণ অভ্যুত্থানে শুধু আওয়ামী লীগ ফ্যাসিস্টের পতন হয়নি, ছাত্র জনতা ভারতের আধিপত্যবাদও বিচ্ছেদ করেছে। আওয়ামী লীগ ছিল ভারতের দাস, তারা এখন পালিয়ে ভারতে অবস্থান করছে। 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের আর ঠিকানা হবে না। এ সময় গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ভারতের অন্যদিকে দখল হয়ে যাচ্ছে, ওইদিকে পাকিস্তান গুতা দিতেছে, ওইদিকে চীন গুতা দিতেছে। তো এই চীন পাকিস্তান সাম্রাজ্যই তো তাদের জান শেষ। সুতরাং আমরা বলবো বাংলাদেশের সাথে লাগতে আইসেন না, তাহলে ত্রিমুখী যদি 3 দিক থেকে গুতা শুরু করে টিকতে পারবেন। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা চাই ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, একটা ন্যায্যতার সম্পর্ক হবে, গোলামির সম্পর্ক নয়। আওয়ামী লীগ যেটা 16 বছরে আমার দেশের মানুষ সীমান্তে মরে সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ করে নাই। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন হয়েছে। রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আয়োজিত সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে মোট 684 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। শিক্ষার্থীদের মধ্যে 29 জন ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেন। সমাবর্তন আয়োজনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ এবং শিক্ষা সংশ্লিষ্টরা ছিলেন। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। প্রাইভেট সেক্টর এবং সমাজ, তারা যে একটা বড় ভূমিকা, সামাজিক উদ্যোগ যে একটা বড় ভূমিকা রাখতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি। যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলোকে দূর করার একটা সিস্টেমিক একটা পরিবর্তনের উদ্যোগ শুধু আমরা পলিসি ক্ষেত্রেই নিব না, এবং সেটাকে বাস্তবায়ন করে যাবার আমরা অঙ্গীকার করেছি। রাজধানীর পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা হয়েছে। সভায় সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ডক্টর AYM একরামুল হক পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে নানা দিক তুলে ধরেন। সভায় বক্তৃতা করেন ডেসকোর চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার, খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার ও অন্যরা। সভায় বর্তমান ও সাবেক আমলা সহ পূর্বাচলে প্লট বরাদ্দপ্রাপ্তরা অংশ নেন। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশো মানুষ। রাজধানী তেহরান থেকে কমপক্ষে 1000 কিলোমিটার দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। হরমুজগান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বন্দর আব্বাসে মূলত জাহাজে কন্টেইনার ওঠানামা করা হয়, সেখানে তেলের ট্যাঙ্ক এবং পেট্রোলজাত রাসায়নিক পদার্থের অবকাঠামোও রয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বন্দর এলাকায় দাহ্য পদার্থ সংরক্ষণে অবহেলার কারণে দুর্ঘটনা বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। তবে ইরানের পেট্রোলিয়াম পরিশোধন ও বিতরণ কোম্পানি জানিয়েছে বিস্ফোরণে তেল জাতীয় কোনো স্থাপনার ক্ষতি হয়নি। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে হয়ে গেল র্যাম্প শো ট্র্যাশ অ্যান্ড শো স্প্রিং 2025। বিকেলে শিল্পকলা একাডেমিতে এই আয়োজনের পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী মনিরুজ্জামান শিপু। অংশ নেন কনভার্জেন্স কমিউনিকেশন কোর্সের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী।
শিক্ষার্থীদেরকে ক্রেস্ট এবং সার্টিফিকেট হলো স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দিচ্ছে। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধার নদী তীরবর্তীর চলাঞ্চলে বেড়েছে তেল জাতীয় ফসল সূর্যমুখীর চাষ। সরকারি প্রণোদনা, প্রযুক্তিগত সহযোগিতা এবং পরামর্শে সূর্যমুখী চাষ করছেন কৃষক। কাঙ্ক্ষিত ফলনের সাথে প্রত্যাশিত বাজার দরে আর্থিকভাবে লাভবান হওয়ার আশা চাষিদের। এবারে প্রকৃতি সংবাদ। তীব্র নদী ভাঙনে দিশেহারা সিরাজগঞ্জের যমুনা নদী তীরবর্তী বাসিন্দারা। কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ঘরবাড়ি এবং বিভিন্ন স্থাপনা। অসময়ের এ ভাঙনে শঙ্কিত নদী পাড়ের মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীলতা, চিন্তা ও বিভিন্ন উদ্ভাবনী সমাধান বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতা ইকো সলভে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা দিয়েছে আইএফআইসি ব্যাংক। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের ৩,০০০-এরও বেশি প্রবন্ধ থেকে ১২ জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত ৩টি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক, সনদ ও সম্মাননা চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন এবং ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। সংবাদের সময় হলো আবারও বিরতির পর যখন ফিরছি তখন থাকছে মব সংস্কৃতি বন্ধ ও রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে মন্তব্য। অর্থনীতিকে গতিশীল করতে 10 দফা সুপারিশ। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিনিয়োগ সম্মেলনে পাওয়া $250 মিলিয়ন প্রতিশ্রুতি খুব বড় নয় উল্লেখ করে মবের সংস্কৃতি বন্ধ ও রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তান দ্বন্দ্বে বিনিয়োগে প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষভাবে বাংলাদেশে প্রভাব পড়বে বলে মনে করেন তিনি। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট অর্থনীতিকে গতিশীল করতে 10 দফা সুপারিশ দিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। রোকসানা আমিন জানাচ্ছেন। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি সিপিডির সম্মানীয় ফেলো ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহী করতে হলে দেশি বিনিয়োগকারীদের আনতে হবে বলে মনে করেন তিনি। $1300 মিলিয়ন গত বছর আসছে, এখন আমরা প্রতিশ্রুতি পেয়েছি $250 মিলিয়ন। হ্যাঁ, সো এটা বড় না। যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক প্রক্রিয়া যদি ঠিকভাবে যদি না চলে, আমার মনে হয় যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হবে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে ভারত পাকিস্তান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ের প্রভাব নিয়েও কথা বলেন মোস্তাফিজুর রহমান। ভারত পাকিস্তানের যে পরিস্থিতি, এটা আমাদের জন্য ভালো, আমি মনে করি যে এটা ভালো না। একেবারে প্রত্যক্ষ না হলে অপ্রত্যক্ষভাবে পড়ে, অ্যাটমিক পাওয়ারের কোনো বাউন্ডারি নেই। সো অবশ্যই এটা ভালো না। আমার মনে হয় যে এটা বিনিয়োগে বড় ধরনের সংখ্যা সৃষ্টি না করলেও এটা উদ্বেগের কারণ হবে বলে আমার মনে হয়। বর্তমান পরিস্থিতিতে তৈরি পোশাক কারখানা ভাঙচুর ও কারখানা বন্ধের বিষয়ে দেশি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়। এই গত 8-9 মাসের মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের মধ্যে যে একটা মব কালচারের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটি কিন্তু আমরা এখনো বন্ধ করতে পারিনি। আমাদের দেশে যদি বিনিয়োগ বাড়াতে হয়, এই যে বিনিয়োগের যে একটা মন্দা চলছে, সে মন্দা যদি কাটিয়ে তুলতে হয়, তাহলে আমাদেরকে উচ্চ সুরহার, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি সংকট,
ডলার সংকট, টাকার অবমূল্যায়ন, তারল্য সংকট, এগুলিকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। করনীতির দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনা, মব কালচার বন্ধ করা, সেগুলিতে কিন্তু আমাদের নজর দিতে হবে। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে এখনই উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। শহীদ মেজর সিনহা হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের মৃত্যুদণ্ড অবিলম্বে কার্যকরের দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। একই সাথে শিশু আসিয়া, পারভেজ ও তোফাজ্জল হত্যাকাণ্ড সহ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করার জোর দাবি জানিয়েছেন তারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররণী মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ওসি প্রদীপ কুমার দাসের মতো মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারলে বিচার বিভাগ ও সরকারের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় হবে। 2020 সালে 31 জুলাই রাতে কক্সবাজার জেলার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন। চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ASM বদরুল আনোয়ার। বক্তৃতা করেন সাংবাদিক নেতা জাহিদুল করিম কোচি, বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রাম ব্যুরোর প্রধান মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সহ আইনজীবী ও সাংবাদিক নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাশেম কামাল। রাজধানীর নাখালপাড়া, শাহিনবাগ ও আরজতপাড়া থেকে এবারের পবিত্র হজ পালন করতে যাচ্ছেন অর্ধশতাধিক মুসল্লি। পূর্ব নাখালপাড়া বায়তুন্নুর জামে মসজিদে এসব হজ যাত্রীদের সম্মাননা দিয়েছে যুব কল্যাণ সংঘ। প্রধান অতিথি ছিলেন রহিম মেটাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মমতাজি। উপস্থিত ছিলেন লিচু বাগান মসজিদের ইমাম ও খতিব মুফতি আলামিন সরাইল, যুব কল্যাণ সংঘের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আহ্বায়ক মুজিবুল হক ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ শফিউদ্দিন শফিক এবং অন্যরা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ এ দল ঘোষণা। 1 মে ঢাকায় আসবে জুনিয়র কিউইরা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নির্বাচন নিয়ে জনগণকে দ্বিধাদ্বন্দ্বে রাখা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের নেতারা প্রশ্ন করেছেন, কিছু উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বিরুদ্ধে কেন দুর্নীতির অভিযোগ আসছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন দলের নেতারা। রাহুল রায় জানাচ্ছেন, বিভিন্ন দাবি ও ইস্যুতে নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এমনই এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপি নেতারা। দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। আমরা চাই আপনার সফলতা একটি নির্বাচিত সরকারের কাছে আপনি ক্ষমতা অর্পণ করে বিদায় নেবেন, এটাই হলো আপনার সফলতা। এবং দেশের ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ আসবে? কেন তারা বদলি বাণিজ্যের বিষয়ে তাদের অভিযোগ উঠবে? কেন ছাত্র নেতারা বিভিন্ন মিনিস্ট্রিতে গিয়ে তারা মনে হচ্ছে যে মিনিস্ট্রির যেমন পার্লামেন্টারি কমিটি থাকে তেমনি ছাত্রদের একটা কমিটি থাকছে। এটা তো ছাত্রদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। রেলের একজন সাবেক ডিজি বলেছে যে সেখানে এই যে রোজার মাসে টিকিট কালোবাজারির সাথে এই সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা জড়িত। শত শত কোটি টাকার আপনার টিকিট কালোবাজারে টিকিট বিক্রি করা হয়েছে। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র শুধু বিএনপির জন্য নয়, সকল রাজনৈতিক দলের জন্যই প্রয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিন, ভারত ও মিয়ানমার সহ বিশ্বজুড়ে মুসলিমদের উপর নিপীড়ন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ। সমাবেশে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার বিচারের দাবি জানিয়েছেন আলেম, ওলামা ও পীর মাশায়েখগণ। তাফহিমুল ইসলাম জানাচ্ছেন,
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিনি কর্মসূচি আয়োজন করে আহলে সুন্নাত ওয়াল জামাত। সংগঠনটি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলেও 16 শর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুমতি দেয় পুলিশ। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে এবং সারা পৃথিবীতে কাশ্মীর সহ যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদের পক্ষে আজকের এই বিশেষ আয়োজন হয়েছে। নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি একাত্মতা পোষণ করার জন্য আমরা চাই তাদের স্বাধীনতা। ইসরায়েল যে নাফরমানি কর্মকাণ্ড করতেছে এই কর্মকাণ্ডকে আমরা তীব্র নিন্দা জানাই। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। উঠে আসে বিশ্ব নির্যাতিত মুসলিমদের কথা। অন্তর্বর্তী সরকারের করণীয় তুলে ধরা হয়। প্রশ্ন তুলেন জাতিসংঘের ভূমিকা নিয়েও। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, নিরপরাধ নারীদেরকে হত্যা করা হচ্ছে। জাতিসংঘ ইহুদিবাদের ক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে মুসলিম বলেন খ্রিস্টান বলেন অন্যান্যদের ক্ষতির ক্ষেত্রে তারা সক্রিয় ভূমিকা রাখে। আলেম ওলামা ও পীর মাশায়েখরাও সমাবেশে বক্তব্য দেন। মাজার খানকায় হামলার নিন্দা জানান তারা। মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচারও দাবি করা হয়। সমাবেশে সারা দেশ থেকে আসা মুসল্লিদের পাশাপাশি আহলে সুন্নত ওয়াল জামাত, বিভিন্ন ইসলামিক দল ও সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে কিশোর কণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হয়েছে। কিশোর কণ্ঠ পত্রিকার সম্পাদক কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ। প্রধান আলোচক ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। এবার খেলার খবর। বাংলাদেশ এ দলের বিপক্ষে একটি 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ও 2টি 4 দিনের ম্যাচ খেলতে 1 মে ঢাকায় আসছে নিউজিল্যান্ড এ ক্রিকেট দল। 5 ও 7 মে প্রথম দুটি ম্যাচের জন্য বাংলাদেশ এ দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভুঁইয়া, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন, তানভীর ইসলাম, নাইম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউল ইসলাম রাজা। শেষ 4 দিনের ম্যাচটি ছাড়া সবগুলো খেলা হবে সিলেট স্টেডিয়ামে। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লাখো মানুষের শোক, শ্রদ্ধা, ভালোবাসায় রোমে পোপ ফ্রান্সিস সমাহিত। প্রধান উপদেষ্টা সহ বিশ্ব নেতাদের শেষ শ্রদ্ধা নিবেদন। পহেলগাম হত্যায় জড়িতদের কাউকে ছাড় নয়, ভারতের হুঁশিয়ারি। যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত, বলছে পাকিস্তান। বিএনপির সাথে চীনা প্রতিনিধি দলের বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা। বাংলাদেশের স্থিতিশীলতা চায় চীন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ না রাখার পক্ষে জামায়াত। ভোটের সংখ্যানুপাতে সংসদে আসনের দাবি। চলচ্চিত্রে মেধা সম্পদ সুরক্ষায় অবদানের স্বীকৃতিতে বিশেষ সম্মাননায় ভূষিত ইমপ্রেস টেলিফিল্ম। মেধা সত্ত্ব সংরক্ষণে বিশিষ্টজনদের তাগিদ। এবং পর্যটকদের নিরাপদ খাদ্য নিশ্চিতে হবিগঞ্জের পর্যটন কেন্দ্র দ্য প্যালেসে আধুনিক জৈব কৃষি খামার। উৎপাদিত ফল ফসল যাচ্ছে রিসোর্টের রান্নাঘরে। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।